রাসবিহারী বিধানসভা কেন্দ্র একেবারে এমন একটি রাজনৈতিক চিত্র তুলে ধরে যেখানে তৃণমূল এখন ক্ষমতায় এবং তার আগে কংগ্রেসেরও গড় ছিল এই রাসবিহারী। এবং সেই রাসবিহারী কেন্দ্রে এখন বামফ্রন্ট মনোনীত প্রার্থী মানস ঘোষ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। দাদা, প্রথমেই প্রশ্নে আসে যে এই যে একদা কংগ্রেসের গড় এবং তারপর তৃণমূলের গড়, কতটা কঠিন এই লড়াই? এই মুহূর্তে যা দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা, তাতে প্রায় প্রত্যেকটা সিটে লড়াই কঠিন। রাসবিহারী কেন শুধু বলছো, পাশের সিট ভবানীপুর, সেখানে তো যারা মহারথীরা লড়ছেন তাদের জন্য কঠিন লড়াই। এখন রাসবিহারীর সত্যি চিত্রটা মানে যেটা আমরা ইতিহাস থেকে পাই, একবারই মাত্র বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ডক্টর অশোক মিত্র জিতেছিলেন। জিতে বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী হয়েছিলেন তিনি। তার একটা বিশেষ ইতিহাসের প্রেক্ষাপট ছিল, একটা কংগ্রেস বিরোধী হাওয়া ছিল, আর তার সমর্থনে হেঁটেছিলেন মৃণাল সেন, সত্যজিৎ রায়রা। ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওখান থেকে এটা উনি জিতেছিলেন, কিন্তু অন্য ক্ষেত্রগুলোতে তা হয়নি। কিন্তু পরপর কংগ্রেসের প্রার্থী জিতেছেন, তারপর তৃণমূলের প্রার্থী জিতেছেন, হ্যাঁ, এবং এটা চলেছে। রাসবিহারীর ভোটের দিক থেকে যদি দেখা যায়, যদি ডেমোগ্রাফি দেখা যায়, তাহলে দেখা যাবে রাসবিহারীতে কিন্তু একটা অদ্ভুত মিক্সড ডেমোগ্রাফি আছে। সেখানে হিন্দিভাষী কিছু মানুষ আছেন, তামিলভাষী মানুষ আছেন, ভোটার আছেন, সেখানে অনেকগুলো বস্তি অঞ্চল আছে, আবার অনেকগুলো খুব পশ হাই রাইজ বিল্ডিং আছে, এরকম পাড়াও আছে। ফলে রাসবিহারী ইতিহাসগতভাবে মূলত দক্ষিণপন্থীদের গড় হলেও সেখানে ডেমোগ্রাফি যা বামপন্থীদের কাজ করার জায়গা আছে। কারণ রাসবিহারীতে রাসবিহারীতে একসময় নকশালপন্থী রাজনীতি, বামপন্থী রাজনীতির একটা প্রসার ছিল। সেটা ভোটে সবসময় যে প্রতিফলিত হয়েছে তা নয়, কিন্তু এখানে বামপন্থী রাজনীতির একটা শিকড় আছে। আপনার বিরুদ্ধে যিনি তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, তিনি বহু বছরের বিধায়ক এবং সেখানে তিনি এই রাসবিহারীকে একেবারে তার নখদর্পণে বলা চলে। সেখানে তার বিরুদ্ধে লড়াই করা কতটা কঠিন বা কতটা চ্যালেঞ্জিং হচ্ছে? রাসবিহারী যেমন তার নখদর্পণে, সেরকম তিনি রাসবিহারীর একাধিকবার বিধায়ক হওয়ায় যেটা হয়েছে, তার বিরুদ্ধে কিছু ক্ষোভও পুঞ্জীভূত হয়েছে। আমি যতদূর শুনেছি তার সংগঠনের মধ্যেও আছে, আবার রাসবিহারীতে বিভিন্ন মানুষের মধ্যেও দেখেছি যে তার প্রতি খুব সবাই যে সদয় তা নয়। কিন্তু নিশ্চয়ই তিনি হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমার। যদি দেখা যায় 2021-এর নির্বাচন, তাহলে দেখা যাবে যে তার একটা মার্জিন ছিল, 20-21 হাজার ভোটের মার্জিনে জিতেছিলেন। কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের হিসেবটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে রাসবিহারী কেন্দ্র থেকে কিন্তু তিনি তার দলকে লিড দিতে পারেননি, খুব সামান্য, যাকে আমরা স্ল্যান্ডার মার্জিন বলি, সেরকম একটা স্ল্যান্ডার লিড তিনি দিতে পেরেছিলেন। ফলে তার পক্ষে যে বিরাট জনজোয়ার আছে তৃণমূলের পক্ষে, এরকমটা কিন্তু নয়। বরং রাসবিহারী এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ওই যুযুধান দুপক্ষ প্রধান শক্তি যাদের বলা হচ্ছে মিডিয়াতে, তৃণমূল এবং বিজেপি, তার বাইরে একটা তৃতীয় শক্তির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা কিন্তু মনে হচ্ছে আমাদের দিক থেকে তার একটা আভাস পাচ্ছি। বামপন্থীরা তৃতীয় শক্তি হিসেবে এই মুহূর্তে রাসবিহারীতে রয়েছেন, কিন্তু তারা যে কোনো মুহূর্তে দ্বিতীয় এবং প্রথম শক্তি হিসেবে উঠে আসতে পারেন। আপনার বিরুদ্ধে বিজেপি যিনি প্রার্থী স্বপন দাশগুপ্ত রাজ্যসভার সাংসদ ছিলেন, এবং সেখান থেকে আবারও বলছি, আপনার কথার প্রসঙ্গে আসছে যে দুজনেই খুব হেভিওয়েট প্রার্থী, এবং এই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে আজ বাম যে লড়াইটা জারি করেছে বা চলছে, সেই লড়াইটা কোন রাস্তায় হবে? ডেফিনেটলি দেখুন, এখন আমি দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী তিনি অন ক্যামেরা মাছ খেয়ে বোঝানোর চেষ্টা করছেন যে বাঙালির কত কাছের তিনি যে দলটা করেন, তিনি হতে পারেন তিনি পণ্ডিত মানুষ, তিনি যে দলটা করেন সেই দলটা তো একসময় জ্যোতি বসু বলেছিলেন এই দলটাকে বর্বরের দল। তো আমি জ্যোতি বসুর মন্তব্য ইতিহাসের একটা জায়গা হিসেবে কমেন্ট করছি। আর আমরা দেখি সারা ভারতে তারা লিঞ্চ কালচার চালু করেছে,
তার যে দলের লোকেরা তারা হরিয়ানা থেকে আরম্ভ করে গুজরাট, উড়িষ্যা বিভিন্ন জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার অপরাধে তাদের লিঞ্চ করছে, বলছে বাংলাদেশি। তো তাকে ভোট কেন দেবে রাসবিহারীর লোক? রাসবিহারীর মানুষ তাকে কেন ভোট দেবে? তিনি বাংলার একজন জনপ্রতিনিধি হিসেবে তার তো এই ক্লেমটাই আসার কথা নয়। তিনি এমন একটা দলের, তিনি যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হতেন, যে নির্দল প্রার্থী, তাহলে আলাদা কথা ছিল। কিন্তু তিনি যে দলটাকে রিপ্রেজেন্ট করেন, সে দলটা তো অত্যন্ত বাঙালি বিরোধী, বাংলা বিরোধী দল, এবং সে দলটার জন্ম থেকে তাদের শত্রু হচ্ছে কমিউনিস্টরা। যে দলটা করেন তাদের যে মাদার অর্গানাইজেশন RSS, তারা সংবিধান মানে না দেশে, তারা তিরঙ্গা পতাকা মানে না। তিনি কি বাংলার মানুষের কাছে এসে কি আপিল করছেন আমি জানি না। মানে রাসবিহারী কেন্দ্র একদিকে অভিজাত পাড়া এবং একদিকে বস্তি এলাকা আমরা দেখতে পাই, একেবারে নিম্নবিত্ত মানুষের বসবাস। আমরা যখন বস্তি এলাকায় নিজেরা ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে জলের এখনও পর্যন্ত সমস্যা থেকে গেছে। হয়তো ট্যাঙ্ক এসছে, বাথরুম এসেছে, কিন্তু এই যে বাথরুমের যে স্বাস্থ্যকর যে পরিস্থিতি, সেটা নেই। মানে একটা বাথরুম দেখলে মনে হচ্ছে যে সেখানে একজন মহিলার ব্যবহারযোগ্য, সেটি নয়। সেই জায়গা থেকে কীভাবে দেখছেন এই কেন্দ্রকে? এই রাসবিহারী কেন্দ্রের বস্তি অঞ্চলগুলোতে আমরা খুব এক্সটেন্সিভলি ঘুরলাম, যতটা ঘোরা সম্ভব, এবং প্রায় প্রত্যেক বাড়িতে গেছি। এবং সে বাড়িগুলোতে গিয়ে দেখা যাচ্ছে যে সে বাড়ির ছেলেমেয়েরা অনেকে খুব ভালো লেখাপড়া করছেন, প্রত্যেকেই তাদের ছেলেমেয়েদের স্কুল পাঠাচ্ছেন, কিন্তু কি অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। হ্যাঁ, একটা ধরনের এই যে একটা হিউম্যান ডেভেলপমেন্টের সঙ্গে পাশেই তো এই রাজনীতি যারা করেন, রাজনীতির ক্ষমতাসীন যে MLA তাদের, দেবাশিস কুমার বা এরা, মালা রায় সাংসদ এবং বিধায়ক, তারা এদের কাছ থেকে ভোট পান, তাদের প্রতিশ্রুতি দেন বিভিন্ন রকম, কিন্তু চাইলে এরা কি এই বস্তিগুলোর যে দৈনন্দিন বেঁচে থাকার সমস্যাগুলো, সেগুলো সমাধান করতে পারতেন না? স্যানিটেশনের সমস্যা, জলের সমস্যা, পানীয় জলের সমস্যা, তারপর এই যে প্রত্যেকবার কলকাতা শহরে জল জমছে। এখন তো এমন একটা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, হ্যাঁ, গত কয়েকটা টার্ম ধরে, যে একটা সময় কলকাতায় জল জমার সমস্যা কিছুটা সমাধান হয়েছিল, সুব্রত মুখার্জির সময় বেশ কিছুটা তার সুরাহা হয়েছিল। তারপরে তো যে কর্পোরেশন চলছে, সেখানে তো প্রতিদিন প্রায় সামান্য বৃষ্টি হলে জল জমছে, এবং এই বস্তির অঞ্চলগুলোর মানুষের কি যে ভয়ানক পরিস্থিতি, কি দুর্ভোগ। সামান্য একটু বৃষ্টি হলে পানীয় জলের সমস্যা, বৃষ্টি হলে তারা জলে ডুবে যাচ্ছেন, তাদের এলাকায় বাথরুম ইত্যাদির সমস্যা। হ্যাঁ, তো এগুলোর তো সমাধান করা যেত। এই সমাধান করাগুলো তো বিধায়কের কাজ, সাংসদের কাজ, সেগুলো তারা করেননি। বামফ্রন্ট যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে বামফ্রন্টের কি কি কাজ তারা করবেন? বামপন্থীদের একটা তো বড় কাজ, যেটা আমরা সব জায়গাতে গিয়েই বলছি, কেন বামপন্থীদের ভোট দেবেন আপনি? আমরা বলছি আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই তিনটে বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখব, এবং এই তিনটে বিষয়েই কিন্তু বাংলা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। সারা দেশের ক্ষেত্রেও তাই। শিক্ষার গৈরিকীকরণ করছে বিজেপি, স্বাস্থ্যের ক্ষেত্রে পাবলিক হেলথ, যেটাকে আমরা জনস্বাস্থ্য, তো সেই পরিষেবাটা তুলে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কর্মসংস্থানের অবস্থা তো তথৈবচ, রাজ্যে কোনো কাজ নেই, সরকারি চাকরি নেই, একের পর এক সরকারি পদ শূন্য। আর কেন্দ্রে ধরুন রেল, ব্যাংক, বিমা, আর্মি, যেখানে কিনা এক সময় একটু গরিব ঘরের ছেলেমেয়েরা তারা যেতে পারত, একটু খেলাধুলো করে শরীরটা ভালো, তা আর্মিতে একটা পদ পেতে পারতো, একটা চাকরি করতে পারতো, সংসারটা বেঁচে যেত। কী করছেন বলুন? এরা আর্মিতে অগ্নিবীর বলে একটা চুক্তিবদ্ধ ব্যবস্থা চালু করছে। একইভাবে যদি আপনি দেখেন কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন, তারাও কিন্তু এই চুক্তিবদ্ধ শ্রমিকদের দিয়ে কাজ চালাচ্ছে, স্থায়ী পদে লোক নেওয়া হয় না। এই যে ব্যবস্থাটা, যেখানে রাজ্যে কর্মসংস্থান নেই, কেন্দ্রে যারা প্রতিশ্রুতি দেন তাদেরও কর্মসংস্থানের কোনো ইচ্ছে নেই, বরং তারা কর্মসংস্থান বিরোধী বলা যেতে পারে। শ্রম কোড, শ্রম আইন যা
চালু করা হলো তাতে খুব পরিষ্কার বোঝা যায় তারা শ্রমিক বিরোধী, কর্মসংস্থান বিরোধী। তা এই জায়গায় দাঁড়িয়ে আমরা কর্মসংস্থানকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছি এবং মানুষকে বলছি যে কর্মসংস্থানের কথা আপনি ভাবুন, আপনার জীবনটা ভাবলে হবে না, আপনার পরবর্তী প্রজন্মের কথাটাও ভাবতে হবে এবং সেখানে কর্মসংস্থানকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, রাসবিহারী কেন্দ্র যে জায়গাটিকে একেবারে বলা যায় উচ্চশিক্ষিতদের জায়গা বলেই গণ্য করা হয়, সেই জায়গাতেও তো ছেলেমেয়েরা আজ বেকার এবং সেখান থেকে পরিযায়ী সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সেই জায়গাটা কীভাবে দেখছেন? সেটা একটু আগেই যে বলার চেষ্টা করছিলাম আমরা, যে দেখুন এই ডেভেলপমেন্ট যদি কর্মসংস্থানমুখী যে উন্নয়ন দু ধরনের হতে পারে। আমি এক ধরনের উন্নয়ন করতে পারি এআই দিয়ে, আমি এআইকে অস্বীকার করছি না, যেটা টেকনোলজি আসবে, টেকনোলজিকে তার সঙ্গে আমাদের তাকে নিতে হবে, তাকে গ্রহণ করতে হবে। কিন্তু উন্নয়ন দু ধরনের হয়, একটা কর্মসংস্থানমুখী উন্নয়ন, একটা কর্মসংস্থান বিমুখ উন্নয়ন। তো কর্মসংস্থানমুখী উন্নয়নগুলোর দিকে জোর দিতে হবে এবং বামপন্থীরা যেটা ভাবেন বা এতদিন বলে এসেছেন তারা সেটাই করবেন, যে কর্মসংস্থানমুখী উন্নয়ন, সেই উন্নয়নগুলোর দিকে জোর দেওয়া হবে যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। বাড়ি বাড়ি যাচ্ছেন, কীরকম সাড়া পাচ্ছেন? সাড়া পাচ্ছি, ভালোই সাড়া পাচ্ছি। সাড়া পাচ্ছি তার একটা বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি রয়েছে। সেটা হলো যে প্রথম কথা, এই রাজ্য সরকার 15 বছর আছে, তাদের বিরুদ্ধে অনেক ক্ষোভ জমা হয়েছে, তারা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে পারেন না। সরকারি কাজের ক্ষেত্রে পুরোপুরি একটা গভর্নমেন্ট তারা আমলাদের উপর নির্ভরশীল, তার কোনো পলিটিক্যাল পলিসি, রাজনৈতিক কোনো পলিসি নেই। আর অন্যদিকে বিজেপির ক্ষেত্রে তারা এই যে এসআইআর নিয়ে উল্লসিত এবং এসআইআর একভাবে তাদের হেল্প করছে, তাদের সাহায্য করছে বলে মনে হচ্ছে। সুতরাং তাদের উপরেও মানুষের ক্ষোভ রয়েছে। একটা সময় ছিল যে বিজেপি এসে বলতো আমরা ভালো, তৃণমূল খারাপ, ভোট দাও। তৃণমূল এসে বলতো বিজেপি খারাপ, আমরা ভালো, ভোট দাও। তো এই দুটো ফোর্সের কারো কাছ থেকে, এই দুটো দল কারো কাছ থেকেই মানুষ তাদের প্রত্যাশা মতো জিনিস পাচ্ছে না। একদিকে এসআইআরের নাম করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে একটা দুর্নীতির পাহাড় তৃণমূল তৈরি করেছে। তো সেখান থেকে একটা তৃতীয় বিকল্প হিসেবে বামপন্থীদের প্রচার, আমাদের প্রচারে কিন্তু মানুষ সাড়া দিচ্ছেন।